সবাইকে আমন্ত্রণ নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন। আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি সানজিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। অস্থির পেঁয়াজের বাজার, ঊর্ধ্বমুখী দামের কারণে অসহায় সাধারণ ক্রেতারা। আমদানিকারকরা ভারতের রপ্তানি বন্ধের অজুহাত দিয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করতে রাজি নন। তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির দাবি, দেশে পর্যাপ্ত পেঁয়াজের মজুদ রয়েছে। বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধির জন্য অসৎ ব্যবসায়ীদের দায়ী করেন, হুঁশিয়ারি দেন তাদেরকে শাস্তির আওতায় আনার। সেই সাথে তিনি জানান, বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করেছে সরকার। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, পেঁয়াজের বিষয়ে স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে হবে সরকারকেই। বন্ধ করার কারণে হয়তো 1 মাস আমাদের উপর চাপ পড়বে। সেটা যদি আমরা একটু সাশ্রয়ী হই কেনাতে, আমরা যদি এই অসাধু ব্যবসায়ীদের একটু চাপে রাখতে পারি, তাহলে আশা করি 1 মাসের মাথায় আমরা অল্টারনেটিভ সব জায়গা থেকে পেঁয়াজ এনে আমরা মোটামুটিভাবে স্বাভাবিক কাছাকাছি রাখতে পারি। এদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসন। দুপুরে প্রায় 2 ঘন্টার এই অভিযান পরিচালনা হয় এপিবিএন ও গোয়েন্দা কর্মকর্তাদের সহযোগিতায়। এ সময় বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে 4 জন আড়তদারকে 16,000 টাকা জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে, অসাধু আড়তদাররা আমদানি মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রি করছেন খাতুনগঞ্জে। পেঁয়াজের মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে ক্ষমতাসীন দলের অসাধু ব্যবসায়ীদের রাতারাতি টাকা বানানোর জন্যই অস্বাভাবিক দাম বৃদ্ধি করা হয়েছে। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলনে এই কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমি অবিলম্বে পেঁয়াজের মূল্য স্বাভাবিক করতে বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে ক্রয় খাতের মূল সমস্যা হচ্ছে রাজনৈতিক প্রভাব, স্থানীয় প্রভাবশালী মহলের যোগ সাজশ ও সিন্ডিকেট বলে জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বুধবার সকালে সরকারি ক্রয়ের সুশাসন বাংলাদেশে ইজিপির কার্যকারিতা পর্যবেক্ষণ বিষয়ক গবেষণা প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি। দুর্নীতি নিয়ন্ত্রণ, ইজিপি ব্যবস্থাপনা, স্বচ্ছতা, কার্যকরতা, জবাবদিহিতা, এই মাপকাঠিগুলোর ক্ষেত্রে 4টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবস্থা উদ্বেগজনক। ইজিপিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতেই হবে এবং যোগ সাজশ এবং সিন্ডিকেটের নিয়ন্ত্রণ করতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। সচিবের পর মিড ডে প্রকল্পের পক্ষে সাফাই গেলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তার দাবি, খিচুড়ি রান্না শেখাতে নয়, বরং প্রাথমিক স্তরের 2 কোটিরও বেশি শিক্ষার্থীর মাঝে দুপুরের খাবার বিতরণ ব্যবস্থাপনার অভিজ্ঞতা অর্জনে 5-6 সরকারি কর্মকর্তাকে বিদেশ পাঠানোর প্রস্তাব রাখা হয়েছে এই প্রকল্পে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এ নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও মন্তব্য তার। এদিকে ব্যাপক সমালোচিত স্কুল ফিডিং কর্মসূচির আওতায় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বাতিল করতে বলেছে পরিকল্পনা কমিশন। বলা হয়েছে, করোনার কারণে স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে কোনো প্রকল্পেই বিদেশ ভ্রমণ খাত রাখা হচ্ছে না। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। খিচুড়ি রান্না শিখতে সরকারি কর্মকর্তাদের বিদেশ পাঠানোর প্রস্তাবের খবর গণমাধ্যমে প্রকাশের পর বইছে সমালোচনার ঝড়। এরপরও নিজেদের পক্ষে সাফাই থামেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেন মন্ত্রণালয়ের সচিব। বিদেশে প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু আমরা ওই কম্পোনেন্টটা রেখেছি, সব সক্ষমতা অর্জনের জন্য। বুধবার আবার ব্রিফিং করেন প্রতিমন্ত্রী নিজেই। তার দাবি, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্কুলে ধরে রাখতে মিড ডে মিল চালু করতে যাচ্ছে সরকার। প্রাথমিক পর্যায়ের 2 কোটিরও বেশি শিশুর মাঝে দুপুরের খাবার বিতরণকে একটা বড় কর্মযজ্ঞ দাবি করেন তিনি। এজন্য এই অভিজ্ঞতা প্রয়োজন বলে মনে করেন জাকির হোসেন। এই মিড ডে মিল দীর্ঘদিন থেকে পরিচালিত হচ্ছে, সেই সমস্ত জায়গায় কিছু শিক্ষা নেবার জন্য। এইটা কোনো খিচুড়ি পাক শিক্ষা নয়, এটা তাদের ম্যানেজমেন্টটা জানার জন্য, শেখার জন্য কিভাবে করছে, এই জন্য হয়তো সামান্য কিছু টাকা ডিবিতে ধরা আছে। প্রতিমন্ত্রীর দাবি, প্রকল্পে 500 সরকারি কর্মকর্তাকে বিদেশ পাঠানোর প্রস্তাব রেখেছে তার মন্ত্রণালয়। 2টা টিম যাবে, শুধু 2টা টিমে এখানে 500 জন নেই। হ্যাঁ, আমাদের যে আমরা একটা প্রাইমারি প্রস্তাব করেছি,
প্রাইমারি প্রস্তাবের মধ্যে আমাদের 500 ছিল, 500 ছিল। দুইটা টিম, ওটা হয়তো 10 জন 20 জন হতে পারে, অথবা 15 30 জন হতে পারে, এবং আমরাও যদি বাদও দিয়ে দিতে পারি। বিএনপি জামায়াতপন্থী সাংবাদিক থেকে দূরে থাকতেও পরামর্শ দেন জাকির হোসেন। আপনাদের এই সাংবাদিকতায় কিছু বিএনপি জামাতের লোকজন নানা ধরনের সাংবাদিকতার পেশা নিয়ে এখানে আসছে, তাদের কোনো জ্ঞান গরিমা নেই, একটা হুট করে লিখে দিলেই বোধহয় হয়ে গেল। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি গতিশীল রয়েছে, বেড়েছে রেমিটেন্স প্রবাহ, রয়েছে পর্যাপ্ত রিজার্ভ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম বৈঠকে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন মানুষের সেবায় কাজ করেছে, তখন অন্য রাজনৈতিক দল এবং এনজিওগুলো শুধুই বাকসর্বস্ব ভূমিকা পালন করেছে। শাহালি জয় জানাচ্ছেন বিস্তারিত। উপস্থিতিটা ওভাবে দেখিনি, বহু এনজিও টেনজিও অনেকেই আছে, কিন্তু তাদেরকে আমরা সেভাবে কিন্তু দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হলো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম বৈঠক। গণভবনে এই বৈঠকে সভাপতিত্ব করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্চের পর থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব ধরনের বৈঠক বন্ধ ছিল। এবং আমাদের সহযোগী সংগঠনের সূচনা বক্তব্যে দলীয় সভাপতি বলেন, করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজনৈতিক দল হিসেবে আমরা যে অন্য দলগুলি দেখি, তারা হয়তো শুধু ওই লিপ সার্ভিস অর্থাৎ মুখে মুখে কথা বলেছে, কিন্তু প্রকৃত মানুষের কাছে যে মানুষকে সাহায্য করা, সেটা কিন্তু আমরা অন্য দল বা অন্য সংস্থা অনেকে আমরা দেখেছি তাদের উপস্থিতিটা ওভাবে দেখিনি। বহু এনজিও টেনজিও অনেকেই আছে, কিন্তু আমাদের আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছে। সেই সাথে আমি প্রশংসা করি আমাদের প্রশাসনের কর্মকর্তারা, তারা কর্মচারী সবাই আন্তরিকতার সাথে কাজ করেছে। শেখ হাসিনা বলেন, করোনায় অর্থনীতি বড় ধরনের সংকটে পড়বে এমন আশঙ্কা থাকলেও বাস্তবে তা হয়নি, কারণ সুনির্দিষ্ট অর্থনৈতিক নীতিমালার ভিত্তিতেই সরকার পরিচালিত হচ্ছে। অনেকে ধারণা ছিল আমাদের রেমিটেন্স কমে যাবে, রেমিটেন্স কিন্তু কমেনি, কারণ আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি 2%, তারপর রেমিটেন্স কিন্তু আমাদের বেড়েছে। এবং এটা অনেকে ভাবতে পারেনি যে আমাদের রেমিটেন্স এত বাড়বে। রিজার্ভ এখন আমাদের 39.4 বিলিয়ন US$, আমাদের রিজার্ভও কিন্তু ভালো রিজার্ভ আছে, এটা আমি বলবো। শুধু বর্তমান নয়, আওয়ামী লীগের পরিকল্পনা আগামীর জন্য এক সুন্দর ভবিষ্যৎ উপহার দেয়া, বলেন শেখ হাসিনা। এখন আমরা যেটা করছি, সময়ের বিবর্তনে সেটা কিন্তু সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে, পরিশোধন করতে হবে, এটা করতে হবে, এটা নিয়ম, সেটা আমরা জানি। কিন্তু তারপরে একটা ফ্রেমওয়ার্ক, একটা ধারণাপত্র অথবা একটা দিক নির্দেশনা, সেটা যদি সামনে থাকে, তাহলে যে কোনো কাজ খুব সহজে যারাই আসুক ভবিষ্যতে তারাই করতে পারবে। বাংলাদেশের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য কাজ করাই এ দলের মূল লক্ষ্য। আমাদের দায়িত্ব হচ্ছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আগামী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কয়েক বছরের হিসেব দেখিয়ে 14 কোটি টাকা আত্মসাৎ করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আশরাফুন্নেসা। প্রাথমিক তদন্তে ঘটনা প্রমাণিত হয়, জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম শাখা। দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ অধিদপ্তরের খোদ পরিচালক আশরাফুন্নেসার বিরুদ্ধে। স্বজনপ্রীতি আর অসাধু কর্মকর্তাদের মাধ্যমে গেল 2 বছরে হাতিয়ে নিয়েছেন সরকারের কোটি কোটি টাকা। 2018-19 অর্থ বছরে বাল্যবিয়ে প্রতিরোধে দেশের উপজেলা পর্যায়ে 486টি কর্মশালা বাবদ 7 কোটি টাকা বরাদ্দ ছিল। বিল ভাউচার আর কাগজে কলমে এসব কর্মশালা দেখানো হলেও বাস্তবে অস্তিত্ব মেলেনি। কোনো কাজ না করে 57টি কোটেশনে 2 কোটি 85 লাখ টাকা তুলেছেন। পরের অর্থ বছরেও 48টি কোটেশনের মাধ্যমে আরও তুলে নেন 2 কোটি 40 লাখ টাকা। এসবের কাজ পাইয়ে দেন নিজ ভাগিনার প্রতিষ্ঠান রুহি এন্টারপ্রাইজ ও চাচাতো ভাইয়ের প্রতিষ্ঠান সুকর্ণ ইন্টারন্যাশনালকে।
বুধবার সকালে দুদকে হাজির হলে সংস্থার উপপরিচালক সালাউদ্দিনের নেতৃত্বে আশরাফুন্নেসাকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। দুদক থেকে বেরিয়ে যাওয়ার সময় বহিরাগতদের দিয়ে হট্টগোলের চেষ্টাও করেন। কমিটি আমাদের প্রশাসনে যা বলা তথ্য দিয়েছি, সব ধরনের সহযোগিতা করেছে। আপনার অভিযোগ সম্পর্কে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য এই অভিযোগগুলো সত্যি নয়। অবশ্য দুদক সচিব জানান, প্রাথমিক তদন্তে দুর্নীতির প্রমাণ মিলেছে। কিছু তথ্য পাওয়া গিয়েছে অনুসন্ধানের মতো, আর তারপরে কমিশন সেটি অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। অনিয়মের যেসব প্রতিষ্ঠানের নাম আসবে তাদেরকেও তদন্তের আওতায় আনা হবে বলে জানান দুদক সচিব। মেধা দক্ষতা খাটিয়ে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। দিল্লির চোখে ঢাকাকে দেখে না যুক্তরাষ্ট্র। চীনকে টেক্কা দেওয়া কিংবা দিল্লির সাথে ঢাকার সম্পর্ক উন্নয়নের উদ্দেশ্যে নয়, ভৌগোলিক অবস্থান, উৎপাদন ক্ষমতা ও বিপুল সম্ভাবনার কারণেই বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশীদার করতে চায় দেশটি। এক অনলাইন ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে নিয়ে অর্থনৈতিক বলয় গড়ে তোলার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, যেখানে ভৌগোলিক অবস্থান ও বিপুল সম্ভাবনার কারণে বাংলাদেশকে বারবারই কাছে টানার চেষ্টা করছে দেশটি। কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের এই কদর কি শুধুই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কারণে, নাকি চীনের আধিপত্য ঠেকাতে চায় যুক্তরাষ্ট্র? মঙ্গলবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এর ব্যাখ্যা দেন দেশটির পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লরা স্টোন। অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নয় যুক্তরাষ্ট্রের কাছে কোনো ইস্যু নয়। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির উদ্দেশ্যে চীন বা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRTI মোকাবেলা করা নয়। এটি উন্মুক্ত, স্বাধীন ও সবাইকে নিয়ে চলার একটি লক্ষ্য। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মার্কিন মন্ত্রী আরও জানান, বাংলাদেশকে দিল্লির চোখে দেখে না যুক্তরাষ্ট্র। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই বিস্তৃত এবং গভীর। দিল্লির সঙ্গে ওয়াশিংটনের বহুমুখী সম্পৃক্ততা রয়েছে। দেশ দুটির বোঝাপড়া অনেক দিনের, কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারত বা অন্য দেশের কি সম্পর্ক তা ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ক্ষেত্রে খুব একটা বিবেচ্য নয়। ব্রিফিংয়ে রোহিঙ্গা সংকট আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য হুমকি উল্লেখ করে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের উপমিশন প্রধান বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ তার দেশ। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ। রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, সম্মানজনক ও টেকসইভাবে ফেরানোর পরিবেশ সৃষ্টি করতে আমরা মিয়ানমারকে অব্যাহতভাবে চাপ দিচ্ছি। লাকমিনা জাসমিন সোমা, নিউজ 24, ঢাকা। বুধবার থেকে সারা দেশে যাত্রীবাহী ট্রেনের এক আসন ফাঁকা রেখে যাত্রী বসার নিয়ম বদলে গেছে। সব আসনে শতভাগ যাত্রী পরিবহন করছে প্রতিটি ট্রেন। পাশাপাশি সিটে বসে ট্রেন ভ্রমণ করছেন যাত্রীরা। তবে আন্তনগর সব ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ আছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। চট্টগ্রাম ও খুলনা ব্যুরো প্রধানদের নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। করোনা ভাইরাসের কারণে প্রায় 2 মাস ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শতভাগ টিকিট দেওয়ার ফলে অনলাইন ও স্টেশনের কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে। আন্তনগর ট্রেনের মোট আসন সংখ্যার 50% কাউন্টারের মাধ্যমে এবং বাকি 50% অনলাইনের মাধ্যমে ইস্যু করা হবে। সকালে কমলাপুর স্টেশনে দেখা যায় সব আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। তবে আন্তনগর সব ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ আছে। সবার কথা বিবেচনা করে এখন তো অনেকটা কিছু পরিবর্তন হয়েছে। আজকের থেকে সবার জন্য সুবিধা হবে। স্বাস্থ্যবিধি মানতে পারলে মনে হয় ভালো। তবে আরেকটা জিনিস, এখানে আবার ব্যাড একটা জিনিস আছে, আমাদের দেশে তো এখনো এই করোনার ইয়েটা কমে নাই। চট্টগ্রাম ও খুলনায়ও শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে খুলনা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের যাত্রী ছিল তুলনামূলক কম। ট্রেনের স্বাস্থ্যবিধি পরিবেশ নেই বলেও যাত্রীরা অভিযোগ করেন। ওইভাবে তো মানার কোনো ইয়া নাই, বা ঝুঁকি তো আছে সবসময়, তো ঝুঁকি মেনে তো যাইতে হচ্ছে। যখন শুনছি যে ট্রেনের মধ্যে টিকিট দিবে এখন স্টেশন, তখন আজকের থেকে আমরা চলতে আসছি ট্রেনে। কাউন্টারের সামনে আমরা গোল চক্কর দিয়ে রাখছি। ওই গোল চক্কর দিয়ে দাঁড়িয়ে লোকজন টিকিট
নেওয়ার জন্য ওদেরকে অনুরোধ করা হচ্ছে। অনেকেই মানছে, অনেকেই মানছেন না। আমরা জোর চেষ্টা করছি এই সামাজিক বিধিগুলা মেনে যাতে ওরা টিকিট কাটে। এখন মোট 109 জোড়া অর্থাৎ 218টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে বিভিন্ন রুটে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। এবারে দেশের করোনা পরিস্থিতির খবর। গেল 24 ঘন্টায় দেশে করোনায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। 46 দিনে সবচেয়ে কম মৃত্যুর খবর এটি। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,823 জনে। এছাড়া নতুন করে করোনা ভাইরাসে আরও 1,615 জনের দেহে শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,42,671 জনে। বুধবার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও 2,375 জন। এদিকে করোনা ভাইরাসে বিশ্ব জুড়ে গেল 24 ঘন্টায় 2,77,800 শতাধিক মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছে 5,992 জন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা 2,98,00,000-এর বেশি। আর মোট প্রাণহানি ছাড়িয়ে গেল 9,40,000। একদিনে আবারও সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় শীর্ষে ভারত। 24 ঘন্টায় দেশটিতে নতুন সংক্রমিত হয়েছে 91,120 জন। প্রাণ গেছে 1,283 জনের। যুক্তরাষ্ট্র ও ব্রাজিল দুই দেশেই আবারও 1,000-এর বেশি প্রাণহানি ঘটেছে। এদিকে আগামী বছরের শুরুর দিকেই বাজারে চলে আসবে করোনার ভ্যাকসিন, এমনটাই জানিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। চলতি বছরের ডিসেম্বরে দেশের সব পৌরসভায় নির্বাচন হতে পারে। এজন্য সব ধরনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশন সচিবালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আর আগামী বছরের মার্চ এপ্রিলে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এবারও দেশব্যাপী ধাপে ধাপে ভোট হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। দেশে মোট পৌরসভা 328টি আর নির্বাচন উপযোগী পৌরসভা প্রায় 250-এর মতো। সবশেষ 2015 সালের 30 ডিসেম্বর দেশের 234টি পৌরসভায় ভোট গ্রহণ হয়। বেশিরভাগ পৌরসভায় 2016 সালের জানুয়ারিতে শপথ নেন মেয়র ও কাউন্সিলররা এবং ফেব্রুয়ারিতে প্রথম সভা অনুষ্ঠিত হয়। আগামী ফেব্রুয়ারিতে বেশিরভাগ পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে। যেসব পৌরসভার মেয়াদ শেষ হতে যাচ্ছে সেগুলোই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোট গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মেয়াদ 5 বছর, তো সেটারও কমিশন অলরেডি সিদ্ধান্ত দিয়েছে। সেগুলো নির্বাচন যথাসময় হবে এবং মোটামুটি নভেম্বর ডিসেম্বরে না হলে ডিসেম্বর জানুয়ারির দিকে হবে। এবারও দেশব্যাপী ইউনিয়ন পরিষদে ধাপে ধাপে ভোট করার চিন্তা। 2016 সালে মোট 6 ধাপে 4,279 ইউনিয়নে ভোট আয়োজন করেছিল নির্বাচন কমিশন। আইন অনুযায়ী আগামী বছরের 21 মার্চের মধ্যে প্রথম ধাপের নির্বাচন করতে হবে কমিশনকে। এটা অলরেডি আমাদের কমিশন তারা সবাই বসে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই ব্যাপারে আমাদের কোন ইউনিয়ন পরিষদের মেয়াদ কখন তার প্রথম শপথ নিয়েছিলেন সমস্ত তালিকা করা হচ্ছে। নভেম্বর থেকে যত নির্বাচন ডিউ হবে সব নির্বাচন যথাসময়ে হবে। নির্বাচন ধাপে ধাপেই হবে, কারণ একসাথে তো করা সম্ভব না। সচিব জানান, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট পেপার ছাড়াও কিছু কিছু জায়গায় ইভিএম এ নির্বাচন হবে। নির্বাচন কমিশনের যেটা হলো সিদ্ধান্ত হলো যে সর্বোচ্চ ব্যবহার করবে, অর্থাৎ যত ইভিএম আছে এবং যত প্রশিক্ষণ দিয়ে আমাদের যে বাজেট আছে সেই বাজেটের মধ্যে থেকে এর সর্বোচ্চ ব্যবহার যতখানি করা যায় তা করার চেষ্টা করবেন। যেসব নির্বাচন স্থগিত আছে অচিরেই তফসিল ঘোষণা করে ভোটের তারিখ দেয়া হবে বলে জানান নির্বাচন কমিশনের সচিব। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। দর্শক, যুক্তরাষ্ট্র নির্বাচনকে ঘিরে জমে উঠেছে দুই প্রার্থীর কথা লড়াই। সেসব খবর জানাতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সুলতানুর রহমান। সুলতানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24। আপনার কাছে জানতে চাই যে যুক্তরাষ্ট্র নির্বাচনকে ঘিরে আমরা জানি যে দুই প্রার্থীর কথা লড়াই জমে উঠেছে। সেই দেশের মানুষের প্রতিক্রিয়া জানতে চাই যে কিরকম প্রভাব পড়ছে তাদের এই দুই প্রার্থীর কথাবার্তার। এই কথার মধ্য দিয়ে ভোটাররা অবশ্যই প্রভাবিত হচ্ছে, যার প্রভাব
আমরা আসলে জনমত জরিপগুলোতে দেখতে পাচ্ছি সারা দেশেই কথার লড়াই যদি ধরেন সেক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকখানি এগিয়ে আছেন এবং তিনি তার কথা দিয়ে মানুষকে আসলে প্রভাবিত করতে পারছেন। এই কারণে বলছি যে সবশেষ জনমত জরিপ অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন, তাদের দুজনের মধ্যে যে ব্যবধান আগে 8 থেকে 10 পয়েন্ট ছিল সেটি কিন্তু কমে এসেছে, এখন 5 পয়েন্টের মতো রয়েছে দুজনের মধ্যে ব্যবধান, এবং আরো প্রায় 2 মাসের মতো বাকি আছে নির্বাচনের। এর মধ্য দিয়ে তারা কে কাকে কতখানি কিভাবে ঘায়েল করতে পারেন তার উপর আসলে নির্ভর করতে যাচ্ছে এই নির্বাচনের ফলাফল। এর মধ্যে অন্তত 7টি সুইং স্টেট রয়েছে, যে স্টেটগুলো আসলে প্রভাব নির্ধারণ করবে কে যাবেন আসলে শেষ পর্যন্ত হোয়াইট হাউসে। সেই স্টেটগুলোতেও আসলে ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন বাড়ছে। এখন এই গতকাল থেকে জলবায়ু পরিবর্তন নিয়ে ব্যাপক বিতর্ক হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া ভ্রমণ করে এসেছেন, সেখানে আপনি জানেন ওই অঞ্চলের প্রায় 11টি স্টেটে তীব্র দাবানল হচ্ছে এবং পরিবেশবাদীরা বিজ্ঞানীরা বলছেন এই দাবানলের বড় কারণ জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণে ওই এলাকায় গত কয়েক বছর ধরেই তীব্র দাবানল হচ্ছে। এবার একেবারেই ব্যাপক রেকর্ড পরিমাণ আকার ধারণ করেছে, 36 জন মানুষ মারা গেছে, কয়েকশো মিলিয়ন একর ভস্মীভূত হয়ে গেছে ক্যালিফোর্নিয়া সহ ওই অঞ্চলের বেশ কয়েকটি স্টেটে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আসলে এগুলি জলবায়ু পরিবর্তনের ফল নয়, এগুলো জলবায়ু পরিবর্তন বলে কোনো কিছু যে আছে এটি তারা আসলে বিশ্বাস করেন না। এটি শুধুমাত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নন, রিপাবলিকান পার্টি আসলে জলবায়ু পরিবর্তনের পক্ষে নন, তারা একে কোনো বিজ্ঞানসম্মত বিষয় বলেই মনে করেন না। এবং আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প গত বছর প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিয়েছে। অন্যদিকে ডেমোক্র্যাটদের একটি বড় এজেন্ডা জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তনের জন্য তারা আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষ দিচ্ছেন এবং এই পরিবর্তন ঠেকানোর জন্য কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়াও তারা তীব্র সমালোচনা করছেন। সুলতান রহমান, আপনাকে ধন্যবাদ যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবার আমাদের বিশেষ আয়োজন খাদ্যে ভেজাল। আপনি যে কেক খাচ্ছেন তা রাসায়নিক কেমিক্যাল হাইড্রোজ দিয়ে তৈরি নয় তো? আর চায়ের সঙ্গে ভিজিয়ে যে বিস্কিট খান তার উৎপত্তি কোথায় জানেন কি? রাজধানীর বেশ কয়েকটি বেকারিতে রং আর রাসায়নিক কেমিক্যালেই তৈরি হচ্ছে বেশিরভাগ বেকারি পণ্য। আসাদুজ্জামান কাননের তোলা ছবিতে, বাকিটা দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধানে। কেক, বিস্কিট কিংবা রুটি অনেকের কাছে বেশ প্রিয়, কিন্তু এসব তৈরির অবস্থা কিংবা পরিবেশ অনেকের কাছেই অজানা। কামরাঙ্গীরচরের মাশাল্লাহ বেকারি, সারি সারি সাজানো কেক কিছু আগেই বানিয়ে নোংরা মেঝেতে রাখা হয়েছে খোলামেলা। একটু ভেতরে ঢুকতেই বেরিয়ে আসে এই কেক তৈরির আসল রহস্য। বিপজ্জনক রাসায়নিক হাইড্রোজ না দিলে নাকি কেক চমকপ্রদই হয় না, আবার নানা রকম রুটিতেও নাকি ব্যবহার হয় এই হাইড্রোজ। এটা কি জিনিস? এটা হাইড্রোজ। হাইড্রোজটা যে রুটিতে এবং কেকে ব্যবহার করা হয় আর কি। এই যে হাইড্রোজ কি ব্যবহার করা ঠিক আছে? না, হাইড্রোজ আসলে ব্যবহার করা ঠিক না। যে সফট এবং বা ইয়ে থাকার পরিপ্রেক্ষিতে যায় দেখা গেছে জিনিসটা ব্যবহার করতে হয় আর কি। কেক বিস্কিট বানানোর জায়গাটাও যেন ময়লা আবর্জনার বাঘার, আর পচে যাওয়া আটা দিয়েই তৈরি করছে কেক বিস্কিট। সাথে আরো মেলে অনুমোদনহীন রং ও কেমিক্যালের অস্তিত্ব। কোনাপাড়ার এই কারখানায় সামনের শোরুমটা বেশ ফিটফাট, তবে তার ভেতরটা একেবারেই যাচ্ছে তাই। বাথরুম ও ড্রেনের পাশেই তৈরি হচ্ছে বেকারি পণ্য। করাতের কাটাকাটিতে বের হচ্ছে বিস্কিটের পিস। মেয়াদ উত্তীর্ণ আটা দিয়ে আপনারা যে বানাচ্ছেন এটাই ভালো? এটা আনছো মাহাজন, এটা মাহাজনের হেগোর সাথে এরা জানে। আমি তো দেখিনি এটা মেয়াদ আছে না সেটা তো আমার এখন দেখি না, ওটা তো কাজ করবো রাত্রে। নোংরা পরিবেশ তো ভাই নিচে তো থাকবেই। এইসব আবার তৈরি হয় কেমিক্যালে। কারখানার আরো ভেতরে ভাজা হচ্ছে ডাবলি বুট, পরে খোলা হাতে চলছে প্যাকেটজাত। বেকারির মধ্যে পোকামাকড় আর গন্ধে ঠাসা মেঝেতে রাখা হয়েছে এসব তৈরি পণ্য। হাইড্রোক্স, এটা ঠিক আমাদের আপনারা যে তথ্যটা পেয়েছেন আমরা এখন জানতে পারলাম, আমরা জরিমানা করেছি। তারপরে যদি আবার কেউ একই জিনিস করে আমরা তার বিরুদ্ধে জেল সহ কারখানা বন্ধ সহ আরও যে সব কঠিন পদক্ষেপগুলো আছে সেগুলো আমরা নেব। কেমিক্যালের বিষে তৈরি এসব বেকারি পণ্য মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে বরাবরই বলে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
দুধ চায় ভিজিয়ে নোনতা বিস্কুট খাচ্ছেন কেক, ভাবছেন মানসম্মত কোনো কারখানায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হচ্ছে। দেশের বেশিরভাগ এসব বেকারি পণ্যই তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে নানা বিষাক্ত কেমিক্যালে। ফখরুল ইসলাম, নিউজ 24, কামরাঙ্গীরচর, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। সূচক বারের মধ্যে দিয়ে বুধবার শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের চতুর্থ কার্যদিবসের লেনদেন। এদিন ডিএসএক্স সূচক প্রায় 3 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5116 পয়েন্টে। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে 185টির, কমেছে 120টির, আর অপরিবর্তিত রয়েছে 51টির। আর মোট লেনদেন হয়েছে 1147 কোটি টাকা। লেনদেনের শীর্ষে ছিল HR টেক্সটাইল, আর কমার তালিকায় উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। হত্যাকাণ্ডের মাত্র 15 মাসের মাথায় রায় হতে যাচ্ছে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির রায় ঘোষণার দিন 30 সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। রায় ঘোষণার দিন ঠিক হয় সন্তুষ্ট প্রকাশ করেছে রিফাতের পরিবার। তবে মামলার আসামি ও রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা ন্যায় বিচার দাবি করেছেন। এবার কৃষি সংবাদ। পিরোজপুরে দিন দিন ভাসমান পদ্ধতিতে সবজি চাষ জনপ্রিয়তা পাচ্ছে, বাড়ছে কৃষকের সংখ্যাও। তবে জমির লিজ ও উপকরণ ব্যয় বাড়ায় আগের মতো লাভ করতে পারছে না কৃষকরা। এমনকি সম্ভাবনাময় এই ক্ষেত্রে মিলছে না কোনো সরকারি সহযোগিতাও। এ পেশায় সংশ্লিষ্টদের রক্ষায় প্রয়োজনীয় সরকারি সহায়তা পাওয়া প্রত্যাশা স্থানীয় কৃষকদের। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ইয়োশিহিদে সুগা। বুধবার মন্ত্রী পরিষদের সাবেক এই মুখ্য সচিব সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের স্থলাভিষিক্ত হন। গেল সোমবার জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হন সুগা। বুধবার পার্লামেন্টের নিম্ন কক্ষের ভোটে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন 71 বছর বয়সী এই রাজনীতিক। নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে তার পূর্বসূরির নীতিমালা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন সুগা। বাংলাদেশের সাথে সিরিজ আয়োজনে সেনাবাহিনীর শরণাপন্ন হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেনাবাহিনী এবং দেশটির করোনা টাস্ক ফোর্সের সাথে জরুরি বৈঠক করেছে SLC, যেখানে ক্রিকেট আয়োজনের সহায়তা করতে রাজি লঙ্কান আর্মি। ধারণা করা হচ্ছে নতুন প্রোটোকলের নিয়ম কানুন দ্রুত বিসিবিকে পাঠাবে স্বাগতিকরা। চলতি মাসের শেষ সপ্তাহে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবার কথা বাংলাদেশ দলের। তবে লঙ্কান বোর্ডের দেওয়া শর্ত মেনে টাইগারদের লঙ্কা সফরে পাঠাবে না বিসিবি। এজন্য সিরিজ আয়োজনে পুনরায় আলোচনায় বসেছে SLC। ভাইরাল হওয়া শিশু সিনানের স্বপ্ন পূরণ করলেন মুশফিকুর রহিম। গেল শুক্রবার মায়ের সঙ্গে পল্টন ময়দানে ক্রিকেট আনন্দে মেতে উঠেছিলেন 11 বছর বয়সী শিশু শেখ ইয়ামিন আহমেদ সিনান। সে ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে আরও বিশ্ব উপহার পেলেন ইয়ামিন। ক্রিকেট প্রেমী এই ভক্তের সঙ্গে দেখা করেন মুশফিকুর রহিম। উপহার দিলেন জাতীয় দলের জার্সি, গ্লাভস ও অটোগ্রাফ সহ ব্যাট। শেষ করব নিউজ 24 রাত 10টার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার।